আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। এই ক্লাসটাতে উচ্চতর গণিতের 8.3 এই অনুশীলনীটা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করার সময় যেই কোণগুলা বা অনুপাতের কোণগুলা দেওয়া থাকে এগুলো একটু বড় হয় এবং ইউজুয়ালি এই কোণগুলাকে একটু ভেঙে ছোট করে করতে হয় এবং এক্ষেত্রে একটু ধৈর্যের দরকার আছে এবং একটু করে অনুশীলনের দরকার আছে। সো 8.3 এই অনুশীলনীর যে ম্যাথসগুলো, এই সবগুলো ম্যাথ করার সময় কিছু সাধারণ জিনিস মাথায় রাখা লাগে। সো আজকের এই ক্লাসটাতে আমি এখানে একটা কাজ লিখেছি যেটা বইয়ের মধ্যে উদাহরণ 25-এর আগে দেওয়া আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাথটা যদি আগে করাই তাহলে যেই জিনিসগুলো বা যে ব্যাখ্যাগুলো আমি সামনে দিব সেগুলো হচ্ছে এই অধ্যায়টাকে আরেকটু সহজে বোঝার ক্ষেত্রে হেল্প করতে পারে। সো আমার আজকে যে চিন্তাটা সেই চিন্তাটা থাকবে যে আমরা আজকে হোপফুলি এই ম্যাথটাকে আগে বুঝবো এবং বোঝার পরে ওই অনুশীলনের যে 8 নম্বর অংশগুলো আছে এই 8 নম্বর অঙ্কগুলোর যে ক খ গ ঘ উম চ এবং 9 নম্বরের যে অঙ্কগুলো 9 নম্বরের ক্ষেত্রে মান নির্ণয় করতে হয় আর 8 নম্বরের ক্ষেত্রে প্রমাণ করতে হয়। ইউজুয়ালি একটা সিমিলারিটিস এখানে আছে। তো এই সিমিলারিটিসগুলো বোঝার জন্য একটু শান্তিমতো আজকের ক্লাসে তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। একটা বিষয় মাথায় রাখতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা যখন চতুর্ভাগের চিন্তা করেছি আমরা জানি যে এই চতুর্ভাগগুলোতে আমরা বলতে পারি যে অল স্টুডেন্ট টেক ক্যালকুলাস। এটা আমরা হিসাব করি যে অল স্টুডেন্টস তার মানে এখানে হচ্ছে সাইন আর একটা হচ্ছে কোসেক, টেক তার মানে হচ্ছে ট্যান কট আর এটা হচ্ছে সেক কস। তার মানে এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগে এই ভাগের মধ্যে এখানে হচ্ছে প্রথম যে চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট সেখানে সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো ধনাত্মক হয়, এতটুকু অন্তত আমরা জানি। আচ্ছা, তো এটা হচ্ছে ধনাত্মক হয়। সো এই ক্ষেত্রে সাইন কোসেক ধনাত্মক হয়, বাকি অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক হয় এবং তোমরা জানো এটা কেন হয়। সো এটার উপরে আমি একটা আলাদা ক্লাস দিব, মেবি এটা আমি আরেকটু সুন্দর করে ব্যাখ্যা করব যে কেন এই বিষয়গুলো ঘটে। তোমরাও হয়তো জেনে থাকবে যে এখানে হচ্ছে ট্যান কট পজিটিভ হয়, এখানে সেক কস পজিটিভ হয়। সো এই যে কজ অ্যান্ড সেক পজিটিভ এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তার মানে বাকি অনুপাতগুলো এখানে নেগেটিভ হবে। তো এখন এই জিনিসগুলোকে সমাধান করার ক্ষেত্রে স্টুডেন্টের ভিতরে যদি কোনো ভীতি কাজ করে সেটা এক হচ্ছে যে দেখতেই কেমন যেন মনে হইতে পারে যে অনুপাতগুলো এরকম, কিন্তু আসলে মনোযোগ দিলে অঙ্কগুলো করলে এটার মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, সত্যিকার অর্থে পাওয়া যায়। সো এখন আরও একটা ব্যাপার হচ্ছে যখন আমরা এই বড় বড় অনুপাতগুলোকে ভাঙবো বা এই কোণগুলোকে ভাঙবো, এই কোণটাকে ভাঙলে কিভাবে ভাঙতে হয় তার কিছু গ্রামার আছে এবং এই জায়গাটায় বুঝতে পারলেই এবং কোনো স্টুডেন্ট যদি নিজে থেকে প্র্যাকটিস করে তাহলে ওর অঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমরা যখন হিসাব করি যে এই যে এখান থেকে এই পর্যন্ত যখন একটা কোণ আমরা হিসাব করি তাহলে আমরা এটাকে পাই বলি, কারণ আমরা জানি যে পাই বাই 2 এটা হচ্ছে 90 ডিগ্রি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, 2 পাই মানে হচ্ছে 360 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। সো আমি যদি এরকম লিখি যে 3 পাই বাই 2 এর মানে কি? সো 3 পাই বাই 2 মানে হচ্ছে 3 ইন্টু 180 বাই 2, তাহলে 540 বাই 2 মানে হচ্ছে 270 ডিগ্রি। কেন এটা লিখলাম? কারণ আমরা জানি যে একটা চতুর্ভাগ থেকে এখানে আসলে 90, এখানে আসলে 180, এখানে আসলে 270 আর এখানে হচ্ছে 360, তাই না? তো আমরা জানি যখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে পরিবর্তন করতে চাই তখন 90 আর হচ্ছে 270-র ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। তার মানে আমি যদি লিখি যে সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, তখন অনুপাতটা চেঞ্জ হবে। আমি যদি লিখি যে কজ 90 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, তাহলে অনুপাতটা চেঞ্জ হবে। এই 90 ডিগ্রির জন্য অনুপাতগুলো চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে কি হয়? সাইন কস হয়, কট ট্যান হয়, সেক কোসেক হয়। তার মানে এই ক্ষেত্রে এই অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সবগুলাতেই হচ্ছে কজ স্কোয়ার আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে যদি সাইন স্কোয়ার আনতে হয় তাহলে হয় পাই বাই 2 প্লাস মাইনাস থেটা অথবা 3 পাই বাই 2 প্লাস মাইনাস থেটা হিসাব করতে হবে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে যে আমরা যদি পাই বাই 2 প্লাস মাইনাস থেটা হিসাব করি তাহলে 90 প্লাস মাইনাস থেটা হলে এই 90-র জন্য এটা চেঞ্জ হবে, তার মানে এটা কস হয়ে যাবে, হ্যাঁ, আর এইটা হবে সাইন।
ঠিক একইভাবে আমি যদি হিসাব করি যে সাইন 270 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, তাহলে এই 270 ডিগ্রির জন্য কিন্তু পরিবর্তন হয়। এবং আমি যদি হিসাব করি 270 ডিগ্রি প্লাস মাইনাস থেটা, এইটার জন্য অনুপাত পরিবর্তন হয়। সো ত্রিকোণমিতিক অনুপাতটা কখন পরিবর্তন করতে হবে বা কি করতে হবে, এই অঙ্কগুলো সমাধান করার সময় অঙ্কটাই আমাকে বলে দিবে যে কি করতে হবে এখন। সো এই যে কি করতে হবে যে অঙ্কটা বলে দিবে, এটা দেওয়ার যেই এক্সপেরিয়েন্সটা বা এটার যেই রেজাল্ট, এটা অঙ্ক করতে করতে টের পাওয়া যায় এবং অঙ্কগুলো কঠিন না কিন্তু। সুতরাং এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা যখন 90, 180, 270, 360 ডিগ্রি ঘুরবো এবং ঘুরে অনুপাতগুলো কোথায় আসলে কে পজিটিভ কে নেগেটিভ, কেন অনুপাত চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো 8.12 যারা করে আসছে, যারা 8.2 অন্তত করে আসছো, 8.2তে তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন চতুর্ভাগে অবস্থান জানো এবং আমিও একটা টিউটোরিয়াল আপলোড করেছি। সুতরাং বিভিন্ন চতুর্ভাগে যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের চিহ্ন, এই চিহ্নটা বোঝার দরকার যে এখানে সাইন কোসেক পজিটিভ হবে, বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে। এখানে ট্যান কট পজিটিভ হবে, বাকি অনুপাতগুলো নেগেটিভ হবে। সিমিলারলি এটা হচ্ছে স্যাক কসের জন্য পজিটিভ। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে কোস মাইনাস থেটা যদি হয়, যদি কখনো দেখো যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের আগে এই কজের কোনো কোণের আগে মাইনাস আছে, এর মানেই হচ্ছে যে ও হচ্ছে এই কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে। এই কজ মাইনাস থেটার জন্য প্লিজ মাথায় রাখবা যে এই কজ মাইনাস থেটার জন্য এটা হচ্ছে কস থেটা হবে, ঠিক আছে। কিন্তু যদি সাইন মাইনাস থেটা হয় তার মানে কি, অর্থাৎ অনুপাতটা যদি এইখানে আসে, তাহলে এটা তো আর সাইনের ঘর না, এটা হচ্ছে সেক কোসেকের ঘর। তাহলে সেক্ষেত্রে সাইন মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটাই হবে। সুতরাং এই ভাবনাটা তোমরা আগে একটু এককভাবে চিন্তা করে খাতায় লেখে, নিজের হাতে লেখে প্র্যাকটিস করবা যে কেন এই অনুপাতটা এখানে আসলে বা এই অনুপাতটা এখানে আসলে বা কোনো অনুপাত কোন কোয়াড্রেন্টে গেলে কেন পজিটিভ হবে কেন নেগেটিভ হবে, এইটা একটু ভাববা। তাহলে এই অঙ্কগুলো করা সহজ হবে। যখনই মনে রাখবা যে 90 ডিগ্রি আমি হিসাব করব, 90 মানে π/2 হিসাব করব, তখন এই অনুপাতটা চেঞ্জ হবে। সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। সুতরাং 90 এবং 270-র জন্য অনুপাত পরিবর্তন হয়, কিন্তু বাকি ক্ষেত্রে মানে হচ্ছে 180 বা 360 ডিগ্রির ক্ষেত্রে সাধারণত এই অংশগুলো এখানে আছে। ইন্টারমিডিয়েটে গেলে জিনিসগুলো আরেকটু পরিবর্তন হবে, নতুনত্ব আসবে। আপাতত এই জায়গাটা মাথায় রাখা লাগবে। সো এটা হচ্ছে খুব বেসিক একটা কনসেপ্ট যে আমার ত্রিকোণমিতিক অনুপাতেরগুলো কোথায় কোথায় পরিবর্তন হয়। সো এখন এটা যদি ঠিক থাকে তাহলে আমরা পরের ধাপে অঙ্কটাকে সলভ করার জন্য চিন্তা করব এবং আমাদের মাথায় রাখতে হবে যে অনুপাতগুলো কখন পরিবর্তন করতে হবে সেটা আমাকে অঙ্কটাই বলে দিবে। অঙ্কটাই কিন্তু বলে দিবে, আমাকে ডিরেকশন দিবে। এখন কীভাবে দিবে তা বলছি। তো এটা মাথায় রাখো যে এটা হচ্ছে আমার কোয়াড্রেন্টের হিসাব এবং এখানে আমি চিন্তা করব কে কে পজিটিভ নেগেটিভ। এখন এটার দিকে তাকাই। এটা অনুশীলনী তোমাদের 8.3-র যে উদাহরণগুলো আছে, 25 নম্বর উদাহরণের আগের কাজ এবং এইটার ওরা বলছে মান নির্ণয় করতে। তো মান নির্ণয় কেমন করে করব? তো মান নির্ণয় করতে গেলে আগে অনুপাতগুলোকে ছোট করতে হবে। এখন অনুপাতের দিকে একটু তাকাইলে দেখব যে এইখানে 15, এইটাও 15। চেহারাটা দেখো, এই যে 30, এই যে 30, মানে একটা মিল ঝিল আছে ভাই ব্রাদার, কিন্তু সবাই কস। এখন আমি যদি এমন করি যে এই কজ স্কোয়ারকে রাখলাম যে π/15, ওকে চেঞ্জ করলাম না। আচ্ছা কেন করব না, এটা হচ্ছে একটা বিষয়। কারণ এটার মান নির্ণয় করতে গেলে আমাদের যে ত্রিকোণমিতিক অভেদাবলীগুলো আছে এটাও মাথায় রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই জাতীয় কিছু একটা ঘটনা এখানে ঘটতে যাচ্ছে, তার মানে এখানে এরকম কিছু একটা ঘটবে বলে আমার অ্যাজাম্পশন আছে। তো আমি যদি এখন হিসাব করি যে কজ স্কোয়ার 13π/30, দেখো এটারও চেঞ্জ করলাম না। আচ্ছা এটার একটু চেঞ্জ করি, কেমন করে? আমি যদি এটাকে ভাবি যে এটাকে কজ একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে ভাঙার যে নিয়মটা, এই নিয়মটা হচ্ছে সবসময় মনে রাখবা এই যে হর 15, তাই না? আমি অনেকভাবে ভাঙতে পারি। আমি যদি হিসাব করি যে পাই মাইনাস এই যে এখানে লিখবো হচ্ছে 15। এখন আমি দেখি আমার যদি আমি মনে মনে একটা লসাগু করতে হবে, এই যে প্র্যাকটিসটা এটা ইম্পর্টেন্ট।
আমি যদি এখন এখানে লিখি হচ্ছে 15, তাহলে এটার নিচে 1, তো 15 ইন্টু 1 মানে 15, তাহলে পাই দিয়ে গুণ করলে 15 পাই হবে। তার মানে এখানে হচ্ছে 15 পাই। আর কি করলে এই 16 পাই হওয়া যাবে? আর কি করতে হবে? আমাকে আর পাই আরও একটা যোগ করতে হবে। তার মানে 15 পাই বাই 15 মানে পাই, তাহলে পাই যেহেতু যোগ করতে হবে, তাহলে আমি এখানে প্লাস এখানে পাই লিখব এবং সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। এই যে হিসাবটা, এইটাই হচ্ছে আসল বিষয়, যে এটা আমরা বুঝলাম কিনা। এই যে হিসাবটা আমার করতে হচ্ছে, এইটাই হচ্ছে মুখ্য বিষয় এখানে, এটা বুঝতে হচ্ছে। এবং প্লাস এখানে দেখলাম যে কজ, এইবার এটার কি অবস্থা, 47 পাই। তা আমি যদি এখানে লিখি যে পাই মাইনাস 30, তো এখন এই যে হর 30 আমি লিখছি, কিন্তু 30 পাই কি করলে ওইখানে যাওয়া যাবে? তা আমি দেখতেছি এখানে অলরেডি 47 পাই আছে, মানে আমার হিসাবের 4 অনেক বেশি। তা আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 দিয়ে গুণ করলে কি হবে, 30 দুগুণে 60। তো এখন আমি যদি এটাকে একটু মনে মনে নিচে লসাগু করে ফেলি, যদি 30 হয় তাহলে 30 দুগুণে 60 হবে। তো 60 পাই মাইনাস কত দিলে 47 হয়? 60 থেকে কত বিয়োগ করলে 47 পাই হবে? 13 বিয়োগ করতে হবে। তার মানে আমি যদি এখান থেকে 13 পাই বিয়োগ করি, তাহলে আমার উপরের ওই অনুপাতের যে কোণটা, এটা সমান হবে। তার মানে আমি এখানে বলতে পারি এটা হবে 13 পাই সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার। তার মানে আমি এটাকে পরিবর্তন করি নাই, এটাকে মানে এটাকে একটু ভাঙছি। কেন ভাঙছি? কারণ হচ্ছে এই যে এটার চেহারা দেখো পাই বাই 15, এই যে এটার চেহারা দেখো পাই বাই 15, মিলে গেছে। ওর অবস্থাটা দেখো আর ওর অবস্থাটা দেখো, মিলছে। এই যে মেলানোর জন্য যে চেষ্টা, যে কি আমি যে এখন এই দুইটাকে ভাঙেছি, এটাকে ভাঙানো যাবে না? যাবে। এইটাকেও ভাঙানো যাবে, এইটাকেও ভাঙানো যাবে, যে কোনোটাকে ভাঙানো যাবে, ভাঙানোতে কোনো সমস্যা নেই। কিন্তু ভাঙালে আমাকে মিলাইতে হবে। তো আমি মান নির্ণয়ের কাছে যেতে চাই। তার মানে আমাকে এই সমীকরণটাকে ইজি করার জন্য এই সেকেন্ড লাইনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটা একটু মুছলাম। তার মানে তুমি ফার্স্ট লাইনের পরে সেকেন্ড লাইনে এটা করলা। এবার তুমি হিসাব করো যে তুমি এটাকে তো কোনো পরিবর্তন করো নাই, পরিবর্তন করার দরকার হচ্ছে না আপাতত, কারণ আমি দেখতে পাচ্ছি যে এইটা মোটামুটি কাছাকাছি একই রকম হয়ে গেছে, এইরকম। তো এখন আমি হিসাব করি কজের বেলায় কি হচ্ছে। তুমি দেখো কজের বেলায় যেটা হচ্ছে, এটা পাই, তার মানে কজ যদি পাই মানে হচ্ছে এই যে 180, তারপরে প্লাস সামথিং, এটা একটা সূক্ষ্মকোণ, তাই না? পাই বাই 15 একটা সূক্ষ্মকোণ, মানে 180/15 যা হয়। তাহলে এটা আরেকটু এই কোয়াড্রেন্টে আসছে, মানে কজের এই অনুপাতটা দেখো, কজ পাই প্লাস পাই বাই 15। তার মানে কজ কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসছে, তো আসছে, পরে আরও কিছু কোণ উৎপন্ন করেছে। সুতরাং এই অংশটা এই থার্ড কোয়াড্রেন্টে আছে। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে তো আর কজের ঘর না, থার্ড কোয়াড্রেন্টটা হচ্ছে কিসের ঘর? ট্যান আর কটের ঘর। তাহলে এটা নেগেটিভ হবে, যেহেতু ট্যান কট পজিটিভ, বাকিটা নেগেটিভ। এবং এখানে যেহেতু পাই দেয়া, মানে পাই হিসাব করছি, সুতরাং অনুপাত পরিবর্তন হবে না। তার মানে এখানে কি হবে? এখানে হবে এই যে কজ, হ্যাঁ, এই যে কজ, এই যে পাই প্লাস, তার মানে এটা কার ঘরে? এটা হচ্ছে ট্যান কটের ঘরে। তাইলে এই যে এখানে হবে মাইনাস। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসটা আমাকে দেয়া লাগবে। এবং কেন দেয়া লাগবে এইটাই হচ্ছে বিষয়, যে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আসছে। তাহলে এই যে মাইনাস কস, তাহলে এই যে থিটা, তাহলে এটা হচ্ছে পাই বাই 15 হোল স্কয়ার। তুমি খালি এইটা বুঝছো কিনা বলো, তাহলে বাকি কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না, অন্তত এই অধ্যায়ের অঙ্ক করার ক্ষেত্রে। তো পরেরটার কি অবস্থা খেয়াল করি। পরেরটার ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার কজ হচ্ছে 2 পাই। তো 2 পাই মানে কত? 2 পাই মানে হচ্ছে এখান থেকে এই জায়গা পর্যন্ত 2 পাই, মানে 1 পাই 2 পাই। 2 পাই মাইনাস, তার মানে হচ্ছে এই ঘরে, তার মানে হচ্ছে কজ এই ঘরে। তো কজ ওর ঘরে তো নিজে পজিটিভ, পজিটিভ না, তাহলে এখানে 2 পাই মাইনাস থেটা মানে কস থেটা। তাহলে সেক্ষেত্রে আমার এখানে নেগেটিভ হবে না, কস 13 পাই ডিভাইডেড বাই 30 হোল স্কয়ার। এই হলো বিষয়। তার মানে
এই হিসাবটা আমাকে বুঝতে হবে যে আমার পাই কত প্লাস, তার মানে থার্ড কোয়াড্রেন্টে কস নিজে নেগেটিভ, আর 2 পাই মানে দুইবার ঘুরতে হবে, দুইবার মানে একবার পূর্ণ ঘুরতে হবে, মাইনাস তার মানে ওর নিজের ঘরে আছে। এই যে হিসাবটা এটা ঠান্ডা মাথায় করতে পারতে হবে। যদি আমি তাই পারি, এখন তুমি হিসাব করে দেখো তাহলে এখানে কি কি দাঁড়াচ্ছে। এইখানে দাঁড়াচ্ছে কজ স্কোয়ার পাই বাই 15 প্লাস কজ স্কোয়ার 13 পাই বাই 30। এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু ঋণাত্মকের বর্গ ধনাত্মক হবে তাহলে প্লাস কজ স্কোয়ার পাই বাই 15, এইখানে হচ্ছে কজ স্কোয়ার 13 পাই বাই 30। তার মানে কি আমার এখানে দুইটা কজ স্কোয়ার পাই বাই 15 আছে, একই কোণ, চারটাই একই অনুপাত, এটা ভিন্ন দুইটা কোণ। তার মানে আমি বলতে পারি যে এখানে হচ্ছে 2 কজ স্কোয়ার পাই বাই 15 প্লাস 2 কজ স্কোয়ার 13 পাই বাই 30, তাই না? এখন আমি এখান থেকে কি কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। যদি আমি এখান থেকে 2 কমন নিই বাকিগুলো থাকবে, তার মানে এটা হচ্ছে কজ স্কোয়ার পাই বাই 15 প্লাস কজ স্কোয়ার 13 পাই বাই 30। এবার একটু খেয়াল করি এটার দিকে। এখন আমার যেহেতু দুইটাই কজ স্কোয়ার, আমার ম্যাথ কি আমাকে বলতেছে না যে এখন এটাকে চেঞ্জ করতে হবে? চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করতে গেলে আমার কি করা লাগবে? আমাকে আয়দার অনুপাতটাকে চেঞ্জ করার জন্য 90 প্লাস মাইনাস থেটা বানাইতে হবে, অথবা 270 প্লাস মাইনাস থেটা বানাইতে হবে। তো এখানে একটু দেখি কি অ্যাপ্লাই করা যায়। তো আমি যদি এখন ভাবি যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে কজ স্কোয়ার পাই বাই 15, তো সেকেন্ড ব্র্যাকেট দিলে তো হচ্ছে না, যেহেতু আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হচ্ছে না, আমাকে এখানে একটা ঘটনা ঘটাইতে হবে। তো ঘটাই কিভাবে? এই যে কজ, এইটাকে এখন ভাঙাবো। কেন? কারণ দুইটা একই অনুপাত হলে আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। তা আমাকে সিদ্ধান্তে যেতে গেলে এটাকে একটু চেঞ্জ করতে হবে। তা কজকে যদি সাইন করতে পারি তাহলে আমি একটা সিদ্ধান্তে যাইতে পারবো। তা আমি যদি এখন হিসাব করি যে এটাকে পাই বাই 2, যেহেতু 90 ডিগ্রি আমাকে চেঞ্জ করব। এই যে চেঞ্জ করব এটা কিন্তু ম্যাথ আমাকে বলছে যে দিস টাইম আই হ্যাভ টু চেঞ্জ দ্য রেশিও। সো পাই বাই 2 দিলে এখন আমার কাছে আছে হচ্ছে 13 পাই বাই 30। এটাকে যদি আমি পাই বাই 2 এর সাথে কম্পেয়ার করি তাহলে পাই বাই 2 নিচে 30 বানাইতে গেলে আমাকে এখানে অবশ্যই 15 দিতে হবে। তো 15 দুগুণে হচ্ছে 30। তো 30 যদি হয়, নিচের হর কিন্তু মিলল, 15 দুগুণে 30। তো 30 হলে আমি যদি এটাকে এখন এই পাশে চিন্তা করি যে 15 দুগুণে 30, তাহলে 30 আর 2 ভাগ করলে হবে 15, 15 পাই। তাহলে 15 পাই মাইনাস কত হবে? 13 পাই হবে। এই 2 পাই বাদ দিতে হবে। এই 2 পাই যদি আমি বাদ দিতে পারি তাহলে আমার হিসাবটা হচ্ছে যে 15 থেকে 2 পাই আমি বাদ দিব। এখন 2 পাই যদি বাদ দেই তাহলে এই যে 15-র হিসাব পাই বাই 2, তো 15 দুগুণে 30, এই যে 30 হইল, তাহলে এই যে নিচে 30 হইল, এইটাকে আমি কি করতে পারি? তো এখন আমি হিসাব করতে পারি যে 2 পাই বাই 30, 2 পাই বাই 30। এখন আমি যদি এমন করে হিসাব করি কস পাই বাই 2 মাইনাস মাইনাস এই যে দেখো 2 পাই, তো এখন 2 পাই আমি যদি এখন লিখি হচ্ছে 30, তার মানে এই জায়গায় যদি আমি লিখি যে 30, তাহলে 30 আর 2 এর লসাগু 30, তাহলে 30 দিলে এটা হচ্ছে 30 যদি আমি হিসাব করি তাহলে 30 মানে 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15 পাই। এখন এটা হচ্ছে 2 পাই। তো এখন একটু তাকায় দেখি আমি এটাকে কি করলাম। আমি 13 পাই বাই 30কে পাই বাই 2 মাইনাস 2 পাই বাই 13 করলাম। তো এখন এই 2 পাই বাই 13 মানে কি? 2 পাই বাই 13 মানেই হচ্ছে, আমি যদি এখানে লিখি যে পাই বাই 15, তাহলে দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কি না, যে পাই বাই 15। তাহলে 15 দুগুণে 30, রাইট? তাহলে 15 পাই মাইনাস এই যে দেখো 13, 15, 2 পাই, তার মানে এইটাই হচ্ছে আমার অনুপাত। তো এখন আমি এইটার বদলে স্কোয়ার লিখব। সরি, এখানে হচ্ছে স্কোয়ার হবে না, এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে থার্ড ব্র্যাকেট।
এই যে হিসাবটা, এই যে এখানে π/2 মাইনাস π/15 করলে যে 13π/30 আসে, এই হিসাবটাই হচ্ছে একটু ঠান্ডা মাথায় করা লাগবে। যে 15 দুগুণে 30, যদি 30 হচ্ছে আমার লসাগু হয়, তাহলে এখানে থাকতেছে 15π মাইনাস 15 দুগুণে 30, এখানে থাকতেছে 2π। তার মানে π/2 মাইনাস π/15 ইজ ইকুয়াল টু 13π/30। এই হচ্ছে একটু করে জটিলভাবে হিসাবটা করতে হচ্ছে। তো এখন আমি এটাকে একটু চেঞ্জ করলাম। তো এখন আমি কি দেখতে পাচ্ছি, যে আমি দেখতে পাচ্ছি π/2 মাইনাস π/15। তো এখন এই যে আমার কোয়াড্র্যান্ট, π/2 কত, π/2 হচ্ছে এখানে, মাইনাস অত, তার মানে আবার এখানে, তার মানে ও হচ্ছে অল পজিটিভের ঘরে। যদি অল পজিটিভের ঘরে হয় তাহলে অবশ্যই এখানে নেগেটিভ হবে না। যেহেতু কজের সামনে 90 ডিগ্রি আছে, তখন এটা সাইন হয়ে যাবে। তার মানে এখন অনুপাত চেঞ্জ হবে, কারণ এখানে π/2 প্লাস মাইনাস থেটা আমি প্রথমে বলে নিয়েছি। তাহলে এখানে কি হবে 2, তাহলে এখানে হচ্ছে কজ স্কোয়ার π/15 প্লাস প্লাস এই যে এখন হবে সাইন, তো সাইন π/15 স্কোয়ার, তার মানে এখানে হবে সাইন স্কোয়ার π/15। তো এখন আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তো যেহেতু অনুপাতগুলোর ক্ষেত্রে যে কোণের মান কিন্তু এক, π/15 π/15, তাহলে আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে আমি এটার বদলে এখন 1 লিখতে পারি। তো আমি এখন লিখব হচ্ছে 2 × 1, এবং এই জায়গাতে আসার পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে, যা হচ্ছে এই ম্যাথের অলঙ্কার। এখানে আমাকে লিখতে হবে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে এই অংশটার, এই যে আমাকে মান নির্ণয় করতে বলেছে, এই কাজের মান হচ্ছে 2। কত 2। তার মানে এই যে আমি এখানে লিখলাম 2, এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কি করা লাগতেছে, আমার অনুপাত চেঞ্জ করা লাগতেছে, এবং কি করলে আমি আমার সর্বনিম্ন মানে হচ্ছে আমি এখানে লঘিষ্ঠকরণ করে একটা ক্ষুদ্রতম পর্যায়ে যেতে পারবো বা মানটা নির্ণয় করতে পারবো, এটাই হচ্ছে প্র্যাকটিস। সো এখানে মূল বিষয় হচ্ছে কয়টা, যে আমি 16π-কে এই যে এটা লিখতেছি, যে π15π প্লাস π মানে হচ্ছে 16π/15। আমি 47/30-কে আমি এটা লিখতেছি। এই যে লিখতেছি এবং লেখার পরে যে আমি হিসাব করে যেখানে মাইনাস আসতেছে, দিস ইজ দ্য পয়েন্ট, যে কেন আসতেছে। আর এই 13π/30-কে আমি যে এইটা লিখব কেন, কারণ কি, যে আমাকে এই অনুপাত পরিবর্তন করা লাগতেছে এবং আমাকে এই কোণের মান সমান করা লাগতেছে, তাহলে আমি ইউজুয়ালি আমার মানে যাইতে পারবো। এই হিসাবটা 8 এবং 9 অঙ্কগুলা করার সময় লাগে। তো তোমাদের এই যে উদাহরণের 25-এর উপরে যে কাজটা, এই কাজ সহ তোমাদের টেস্ট পেপারে আরও অনেক যত ম্যাথসগুলো আছে, তোমরা যখন প্র্যাকটিস করবা, থিংস উড বি মাচ মোর ইজিয়ার। তো এখন তোমরা একটু আমাকে বলো এই অঙ্কটাতে কোনো প্রবলেম আছে কিনা। আমার মনে হয় যে আমি যতটুকু বোঝায়া বলার চেষ্টা করেছি, এইটা কাজে লাগাইলে পরের অঙ্কগুলো করতে কোনো বাধা হবে না। চলো এবার আমরা ওই যে 8 নাম্বার যে ম্যাথসগুলো আছে, এটাকে একটু প্র্যাকটিস করি। 8 নাম্বার অঙ্কগুলো, এটাকে একটু মুছি, এটাকে একটু মুছি। সুতরাং পারবা, না পারার কোনো কারণ নাই, কারণ তোমরা আমার চাইতে অনেক ভালো ম্যাথ পারবা। কারণ হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি পরিমাণে জিনিসগুলোকে হাতে কলমে করবে, তার কাছেই ম্যাথ ধরা দিবে। এটা কোনো একটা মানে ম্যাজিক্যাল কোনো কিছু না। যে ম্যাথ ভালো বোঝে সে হচ্ছে চেষ্টা করে যে যেন প্র্যাকটিসটা সমান তালে চালানো যায়, এইটাই হচ্ছে মূল বিষয়। সো এখানে আমরা হিসাব করে দেখলাম যে আমাদের কি করা লাগবে। এখন যদি আমি ধরো কিছু ম্যাথের দিকে যাই, যে 8 নাম্বার অংশগুলো যে আমরা করলাম, এখানে আমার বিষয়বস্তু হচ্ছে যে আমরা 8 নাম্বার অনুশীলনীর অধ্যায় 8-এর যে ম্যাথসগুলো আমরা প্র্যাকটিস করব, এই ম্যাথগুলোর দিকে একটু যদি তোমরা তাকাও, ধরো আমি যদি তোমাদের এটা কত নাম্বার, গ নাম্বার, হ্যাঁ, প্রমাণ করো যে গ নাম্বার সাইন স্কোয়ার π/7, আমি গ নাম্বারটা করতেছি 8-এর গ। সো 8-এর
গ দেখো কেমন অবস্থা, সাইন স্কোয়ার π/7। ওকে, এটা দেখতে পাচ্ছি যে এটা ছোট অনুপাত, এটাকে আমরা পরিবর্তন করব না, আগেই ভেবে নিচ্ছি। তারপরে সাইন স্কোয়ার 5π/14, তো সাইন স্কোয়ার, সো 5π/14 প্লাস প্লাস আছে, হ্যাঁ, সাইন স্কোয়ার 8π/7, সাইন স্কোয়ার 8π/7। আবার অঙ্কগুলো তোলার সময় একটু যত্ন সহকারে তুলতে হবে, দেখা যাবে গয়ের তুলতে গিয়ে ঘ তুলে ফেলছি। সাইন স্কোয়ার 8π/7 আর সাইন স্কোয়ার 9π/4, কি 9π/14, সাইন স্কোয়ার 9π/14, এটাকে দেখাইতে বলছে, এটা হচ্ছে 2। তা আমি যখন অঙ্কটা করব আমি নিশ্চিতভাবে জানি আমাকে দেখাইতে বলছে যে এইটা সমান এইটা, তার মানে আমি এইটাকে নিয়ে কাজ করব। তো আমি এখন ধরে নেব যে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। সুতরাং আমার বাম পক্ষ, কোন পক্ষ? বাম পক্ষ। এই বাম পক্ষকে আগে আমি একটু সিস্টেম করি। তো এইটাই আমার বাম পক্ষ। ধর আমি মানে সুবিধার্থে আমি এই লাইনটা আরেকবার লিখলাম না, আমি এখানে একটু কেটে দিলাম যে এটা হচ্ছে আমার বাম পক্ষ। তো বাম পক্ষে এই লাইনটা ধর আমি এখানে লিখলাম, বোর্ডে জায়গার সুবিধার্থে আমি মুছলাম না আর কি। সাইন স্কোয়ার π/7 লিখলাম, ওকে, সাইন স্কোয়ার π/7 প্লাস, আচ্ছা এইটার কি অবস্থা, 5π/14 কি করা যায়? এখন 5π/14 করার জন্য আমাকে হিসাব করা লাগবে যে আমি এইটাকে পরিবর্তন করতে পারি কিনা। আমি তো বুঝতেছি আমাকে পরিবর্তন করতে হবে, কারণ সবগুলো সাইন স্কোয়ার, তো আমাকে কজ মামাকে আনতে হবে। তো আমি একটা বুদ্ধি করি এরকম যে আমি এটাকে একটা π/2 হিসাব করি। তো π/2 যদি আমি হিসাব করি কি হবে, কত করলে 14 আসবে? 7, হ্যাঁ 7। এই মাইনাসটা প্লাসও হইতে পারে, তো 7 দুগুণে কত? 14। তো আমি মনে মনে নিচে চিন্তা করতেছি 14, তাহলে 2 মানে 14/2 হচ্ছে 7, 7π, তাহলে এখানে হচ্ছে 7π। তাহলে কি করলে 5π হবে? 5π হবে কি করলে? 5π হবে হচ্ছে 2π করলে, তাই না? 2π করলে। তাহলে এখন এইটাকে আমি কি লিখতে পারি? 7π/14 মাইনাস 2π/14। তো এইটাই তো এইটা। তো আমি এইটাকে যখন ভাঙাচ্ছি 7π/14 মানে কি? 7π/14 মানে হচ্ছে π/2, 7 দুগুণে 14, আর এখানে 7 দুগুণে 14, তাইলে মাইনাস এটা হচ্ছে π/7। তাহলে π-2 মাইনাস π/7, এইটাই হচ্ছে এটা। তাহলে আমি এখন লিখতে পারি এইটার বদলে এইটা। বোঝা গেল? এই যে হিসাব, এই হিসাবটাই হচ্ছে আসল, কঠিন না তো, সোজা। তার মানে এখন আমার যেহেতু এটা স্কোয়ার, আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিব। ওকে, আচ্ছা এইটার কি অবস্থা? এইটাকে আমি একটু চেঞ্জ করে ফেলি, সাইন 8π/7 কি করা যায়? তা আমি জানি আমি কি করব, পাই মাইনাস। কেন এটাকে পাই রাখলাম? কারণ ধরো এটা তো কজ হবে আমি জানি, কারণ π/2 দিয়ে আমি হিসাব করছি, তাহলে এটা কজ হবে। এটাকে সাইনে রাখতে চাই, আমি চাই হিসাব করলে অন্যভাবে করা যাবে, এই জন্য পাই দিয়েছি। তো এই যে হর, এই হরটাকে নিচে দিব, এটা হচ্ছে 7। তো এখন আমার কি আছে? 8π। তো এটা হিসাব করলে কি হবে? এটা হিসাব করলে এই যে নিচে হচ্ছে 7, তাহলে 7π। আর কি করলে প্লাস করলে আরেকটা পাই প্লাস করা লাগবে, তাহলে পাই যদি আমি একটা প্লাস করি তাহলে আমার এখানে 8π হচ্ছে। তার মানে আমি এখানে লিখব প্লাস পাই। দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা একটু মাথায় রেখো, এই জায়গাটা একটু মাথায় রেখো প্লিজ। দেখো এটার হিসাব, তো ওইটার কি হিসাব? ওইটার হিসাব হচ্ছে এইবার এইটাকে কিন্তু আমার এখন চেঞ্জ করা লাগবে। তাহলে এখন কি করব? আমি এখন এটারে π/2 বানাবো, এই যে এটার মতো। তো 5π/14 হচ্ছে এই অবস্থা। তো এখানে দেখি কি হয়, এখানে হচ্ছে π/2 মাইনাস দিলাম, কি হয় দেখি। আমাকে বানাইতে হবে 9π/14। তো এখন আমি যদি এখানে লিখি π/2 মাইনাস, তাহলে 14 বানাইতে গেলে দিব 7, তাই না? 7 দুগুণে 14। তো এখন দেখি কিছু হয় কি না। এখন তাহলে 7 দুগুণে যদি 14 হয় তাহলে এটা হচ্ছে 7π, কিন্তু আমাকে বানাইতে হবে 9π। তাহলে এখানে প্লাস আমাকে দিতে হবে 2π।
তার মানে এই 9π/14 মানে হচ্ছে এটা, এই যে 7π + 2π। তাহলে এখন আমি যদি এখানে হিসাব করি যে 7π/14 প্লাস 2π/14, তাহলে এটা ভাগাভাগি হচ্ছে একটা কি হচ্ছে, এই যে 7π/14 মানে হচ্ছে π/2 এবং মাঝখানে থাকবে প্লাস, এই 2 দিয়ে 14কে কাটাকাটি করলে এখানে থাকবে π/7। তার মানে ওই যে 9π/14 এইটার বদলেতে আমি এটা লিখতে পারি যে π/2 প্লাস π/7 সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার। এখন তোমরা আমারে বলো, এই যে 8-এর যে গ, এই যে হিসাবটা করলাম তোমাদের সামনে আছে, তোমরা আমার চাইতে আরও সহজ কোনো বুদ্ধি বের করতে পারো, কারণ আমি এমনিতেই কম জানাশোনা মানুষ। এই যে এটা আমি করলাম, এটা হচ্ছে এই 5π/14 একটা ভাঙন। যে এটা কেন করলাম, কারণ আমাকে এটা চেঞ্জ করা লাগবে, তাই করলাম। সো এইটা থেকে এটা করলাম, এটা থেকে এটা করলাম, হিসাব একই, এইটা থেকে এটা করলাম। এখন আমি সেকেন্ড লাইনটা শেষ করলাম, এটা মুছি। সেকেন্ড লাইন যে শেষ করলাম, এখন আমার যাইতে হবে থার্ড লাইনে। তো থার্ড লাইনের দিকে তাকাইলে আমি এখন কি বুঝবো? আমি এখন বুঝবো এরকম যে sin স্কোয়ার π/7, ওকে রাখলামই, চেঞ্জ করলাম না। দেখো সব π/7, মজার ব্যাপার। তো π/7, তো এইখানে কি অবস্থা? এখানে যেহেতু π/2, হ্যাঁ, তার মানে আমি যদি এখন চতুর্ভাগের কথা চিন্তা করি, এটা 90, তাহলে 90 মাইনাস, তাহলে এই ঘরে অল পজিটিভের ঘরে, তাহলে এটা পজিটিভই হচ্ছে, কিন্তু সাইনটা কজ হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কজ স্কোয়ার π/7। তুমি চাইলে কজ π/7 হোল স্কোয়ার লিখতে পারো, কিন্তু আসলে ঘটনা একই। প্লাস এইটার কি অবস্থা? এটা যেহেতু পাই, তার মানে এটা এখান থেকে এখানে আসবে, আইসা এখানে আসবে। তার মানে কি? এটা আসবে আরও পরে। তার মানে পাই হয়ে যখন এখানে আসবে, এখন তাহলে কিন্তু এটা নেগেটিভ হচ্ছে, পাই প্লাস π/7। তার মানে এইখানে মনে রাখতে হবে যে এই যে পাই এবং আরও আসছে, তার মানে এটা এখন 10-এর ঘরে। তো 10-এর ঘরে আসলে এটা হবে নেগেটিভ, কিন্তু ঘটনা হইল যে এটা সাইন, এখানে কিন্তু পাই, এটা চেঞ্জ হবে না। তার মানে এখানে হচ্ছে মাইনাস সাইন π/7 হোল স্কোয়ার প্লাস, এখন ওইটার কি অবস্থা? π/2, ওটা যেহেতু π/2, তার মানে এটা হচ্ছে কি কোথায়? এইখানে, এবং আরও আসছে, তার মানে এইখানে। তো আসার পর কি হইল? ও হচ্ছে এখন দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগ কার? সাইন আর কসেকের। তার মানে সাইন ওর নিজের ঘরে আছে, এই জন্য নেগেটিভ হবে না, পজিটিভ। কিন্তু যেহেতু π/2, তাহলে এখানে অনুপাতটা চেঞ্জ হবে। তো অনুপাতটা চেঞ্জ হয়ে হবে এই যে কস π/7 স্কোয়ার। এবার বলো বুঝছো কিনা? এই সেকেন্ড আর থার্ড লাইনটা যে বুঝবে, তা সে তো সব অঙ্কই পারবে। এই যে চিন্তাটা করতে হচ্ছে আমাকে, এটা কি কঠিন কিছু না তো? এখন তুমি দেখো সব সমান সমান কেন? এই যে দেখো, এখানে হচ্ছে সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7, এখানে একটা কিছু পাওয়া গেল, প্লাস এই যে দেখো সাইন স্কোয়ার π/7, এটা যেহেতু নেগেটিভ, তাহলে নেগেটিভ, এটা অবশ্যই সাইন স্কোয়ার π/7 একই হবে, প্লাস এখানে হচ্ছে কজ স্কোয়ার π/7, আবার আগের মতো হয়েছে। তাহলে এখানে দুইটা সাইন স্কোয়ার π/7 আছে, তো আমি লিখব 2 সাইন স্কোয়ার π/7, দুইটা কজ স্কোয়ার আছে, তো 2 কজ স্কোয়ার π/7। তো আমরা বুঝতে পারছি কি হবে। আমি এখানে 2 কমন নিব, সাইন স্কোয়ার π/7 হবে, কজ স্কোয়ার π/7 হবে, এবং আমি লিখব 2 × 1, এবং অবশ্যই সাইড নোট দিব কি, যে আমরা জানি কি, যে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে আমার এই 2 হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুফড। যেহেতু আমাকে প্রমাণ করতে বলেছে গ নম্বরে, তো আমি যেহেতু এখানে বাম পক্ষ লিখেছি, আমি এখানে ডান পক্ষ লিখবো, যেহেতু বাংলায় লিখেছি। যদিও এত ভাষাগত জটিলতার চেয়ে আসল ব্যাপার হচ্ছে আমি অঙ্কটা পারলাম কি না। সো ওই একই কথা, যে মিনিং সেটাই। তার মানে কঠিন তো না। গ নাম্বার কি কঠিন লাগছে?
আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে যে বই আছে এবং তোমরাও জানো এগুলা কঠিন কিছু না। সুতরাং এই হচ্ছে গ নাম্বারের ব্যাখ্যা। এখন তোমরা চাইলে 8-এর গ, তোমরা চাইলে 8-এর ক খ গ ঘ সবই করতে পারো। আমি আর কি দেখাই দিব, আমি যদি আবার ধরো গ নাম্বারটা দেখাইলাম, তো এই সেকেন্ড লাইন আর থার্ড লাইনটা বুঝলেই হবে। যদি তোমাদের আসলেই ত্রিকোণমিতিক অনুপাত বোঝার ইচ্ছা থাকে তাহলে তোমরা নিজের হাতে এই কোণগুলোকে কোথায় কি হবে এটা দেখে বুঝে করবা। অ্যান্ড দিস ইজ দ্য প্রুফ। ইজি ইজি ইজি, পারা যাবে, না পারার কোনো কারণই নাই। তো যখন এই অনুপাত চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, কোনটা চেঞ্জ হবে, এটা কেমন করে বুঝবো? এটা আসলে কি অঙ্ক করতে করতে না মুখস্থ হয়ে যায়, এবং অঙ্ক দেখতে দেখতে তোমাদের দেখবো অভ্যস্ত হয়ে যাবে যে কি করা লাগবে। এখন অঙ্কটাই বলে দিবে, ম্যাথই বলে দিবে যে এখন কি করা লাগবে। এই যে দেখো আমার কাছে বইয়ের মধ্যে উমো নাম্বার অঙ্কটা আছে, তোমরা যদি একটু আমার সাথে উমো নাম্বার অঙ্কটা একটু তোলো তাইলে ধরো একটা সুবিধা হয়। যেহেতু এটা ডিস্টেন্স লার্নিং, তোমরা ইউটিউব থেকে অথবা ফেসবুকে ভিডিওটা দেখতেছো তোমাদের মোবাইলে বা ল্যাপটপে, তো আমার সাথে সাথে একটু প্র্যাকটিস করলে সমস্যা হওয়ার কথা না। তো আমি উমো নাম্বার অঙ্কটা দেখতেছি। এটা হচ্ছে সাইন কত 13π/3, ও এটা 13 দিয়েই শুরু হয়েছে। তারপরে এটা হচ্ছে ইনটু, ও আচ্ছা এখানে স্কোয়ার নাই, 13π/6 মাইনাস সাইন 11π/6, তারপরে হচ্ছে কজ, ওরে বাবারে মাইনাস কোনো ব্যাপারই না, 5π/3, এটাকে দেখাইতে বলছে 1, এটা আমাকে 1 দেখাইতে বলছে। তা আমি বইটা নিলাম কেন, এর আগের বার অঙ্ক করতে করতে গ নাম্বার লিখতে গিয়ে উমো নাম্বার করে ফেলছি, বা ঘ নাম্বার তুলতে তুলতে খ নাম্বার করে ফেলছি। তখন অঙ্ক তো মিলে না, কী রে কী হইলো বুঝেই পাই না যে এইটা লিখছে এক জায়গার থেকে, এটা লিখছে আরেক জায়গা থেকে, অস্থির অবস্থা। তখন তো একটা সমস্যা। তো এখন এইটার হচ্ছে আবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমি বাম পক্ষ হিসাব করব যে আমার বাম পক্ষে কারা আছে, এরা আছে। এখন এদেরকে নিয়ে আমার সংসার, তো সংসার যেহেতু একটা কিছু করা লাগবে, তো এখন এটা 1 প্রুফ করতে হবে, রাখলাম ওকে ওর জায়গায়, আসতেছি ওর কাছে। তো এইটার দিকে তাকাই, কি করব, ভাঙি। তো ভাঙলে এই যে মামুর বেটা কজ মাইনাস আছে, তো আমরা কি জানি, আমরা তো জানি যে কজ মাইনাস থেটা মানে হচ্ছে কস থেটা। কেন? কারণ চতুর্ভাগে আমরা যখন কজ প্রথমে মাইনাস থেটা বলবো, তার মানে ও হচ্ছে এইখানে, মানে ওর নিজের ঘরে। তো কজ যদি ওর নিজের ঘরে থাকে তাহলে তো পজিটিভ হবে। সো কজ মাইনাস থেটা মানে থেটা, কস থেটা। তাহলে এটার কি অবস্থা খেয়াল করি, এটার কি বানানো যায়, 3 4 12 আর 1 13, তাই না? তাহলে আমি যদি এখন হিসাব করি যে এটা হচ্ছে 4π, তাহলে 3 4 12, তাহলে এটা হচ্ছে 3, 3 4 12 আর 1 13 হয়ে গেল। তার মানে এটা মজার ব্যাপার। আচ্ছা এইটার কি করব, এটা হলো 6, নিচে 6 বানাইতে হবে। তার মানে কজ 6 দুগুণে 12 আর 1 13, 6 দুগুণে 12, তার মানে এটা হচ্ছে 2π প্লাস 6 দুগুণে 12 আর 1 13 হয়ে গেল, মাইনাস সাইন। এটার কি অবস্থা, এটা তো হচ্ছে গিয়ে 12 না, এটা হচ্ছে 11। তো এটা যদি 11 হয়, এটাকে একটু মুছতেই হবে। তার মানে এটা যদি 11 হয় তাহলে 6 দুগুণে 12, তার মানে এখানে আমার হিসাব হবে 2π মাইনাস 6 দুগুণে 12 আর 1 11। এবার কজ মাইনাস থিটা মানে তো কস থিটা, তো আমি এটা লিখব যে কজ মাইনাস থিটা মানে এটা এতই। সুতরাং এটাকে আমি নেগেটিভটাকে 5π/3 হবে। তো 5π/3 হলে 3 দুগুণে 6 মাইনাস পাই, তার মানে এটা কি হবে, এটা হবে এরকম যে 2π মাইনাস π/3। 3 দুগুণে 6 মাইনাস পাই মানে 5π, এটা তো অ্যাকচুয়ালি 5π/3। তো সুতরাং 2π মাইনাস π/3 আর মাইনাস 5/3 কজের ক্ষেত্রে একই হবে। তো এখন আমি কি দেখলাম, একটা মোটামুটি একটা অবস্থানে আসছে। তো এখন আমি যদি হিসাব করি, এটা 4π, বাবা এটা যদি 4π হয় তাহলে হচ্ছে এই যে 1π 2π 3π 4π, তো 4π প্লাস তার মানে পাই এখানে, তো এখানে সবাই পজিটিভ, তাহলে ও পজিটিভ। সুতরাং এটা হচ্ছে সাইন π/3 ইন্টু ওর কি অবস্থা, ও কিন্তু এখান থেকে
এইখানে 2 পাই, তার মানে 2 পাই মানে এই যে 1 পাই 2 পাই, ওই আবার অল পজিটিভের ঘরে, তো অল পজিটিভের ঘরে গেলে ও অল পজিটিভ থাকবে cos π/6। ওকে ডান। মাইনাস সাইন 2 পাই মাইনাস অত, তার মানে কি, তার মানে ও গেছে হচ্ছে কার ঘরে, ও গেছে হচ্ছে কজের ঘরে, তো কজের ঘরে গেলেও নেগেটিভ হয়ে যাবে। এই হলো মজার ব্যাপার। এই যে খেয়াল করো 2 পাই মানে কি, এই যে 1 পাই 2 পাই মাইনাস, তার মানে ও আছে ফোর্থ কোয়াড্রেন্টে, এই কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তো ফোর্থ কোয়াড্রেন্টে মানে হচ্ছে কি কজের আর সেকের ঘরে, সাইনের তো ঘর না, তাহলে এটা কি হবে মাইনাস সাইন। হ্যাঁ, এখন আমার এটা হিসাব করতে হবে, সাইন নেগেটিভ হয়ে যাবে, তার মানে কি এখানে মাইনাস, তো এখানে হচ্ছে মাইনাস সাইন π/6। এইবার হলো ব্যাপার ইনটু, তো কজ 2 পাই মাইনাস 3, তাহলে একই অবস্থা, ও ওর নিজের ঘরে আছে কজের ঘরে, তাহলে কজ তো চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে হচ্ছে কজ π/3। ওকে ওকে, এখন কি তাহলে অবস্থাটা হইলো, অবস্থাটা হলো এখন আমি দেখতে পাচ্ছি সাইন π/3 ইন্টু কজ π/6, মাইনাসে মাইনাসে হবে প্লাস সাইন π/6 ইন্টু কস π/3। তার মানে এগুলো আমরা বুঝি, কি বুঝি, যে পাই মানে 180, সেটাকে 3 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই মানে 180, এটাকে 6 দিয়ে ভাগ করা হচ্ছে 30 ডিগ্রি। এবার আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান হিসাব করতে হবে, এবং তোমরা যারা জানো যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কেন এরকম হয়, আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করছি ত্রিকোণমিতির বেসিক ক্লাস, এই যে তোমরা একটু পরে ভিডিও শেষেই তোমরা দেখবা। সো এই যে সাইন π/3, এটার মান কত, সাইন 60, সো সাইন π/3 মানে 60, সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু, সো কজ π/6 মানে হচ্ছে 30, কজ 30 মানও সেম √3/2 প্লাস π/6 মানে হচ্ছে 30, সাইন 30 মান হাফ, কজ 60 ডিগ্রির মানও হাফ, তার মানে এটা হবে হাফ ইন্টু হাফ, ধর আমি এটাকে গুণ আকারে চিহ্ন দিলাম। তো এখন কত হবে, √3 মানে হচ্ছে 3/4 প্লাস 1/4, তাহলে হিসাব করলে কত হবে 3 + 1 মানে 4/4 = 1। এইটাই হচ্ছে আমার ডান পক্ষ। তো আমার এই প্রমাণ করা হয়ে গেল যে এই হচ্ছে আমার প্রমাণ। আমাকে 1 প্রমাণ করতে বলছে, তো এটা হচ্ছে কত 8 অনুশীলনী 8.3 8 নম্বর যেই প্রমাণ করো যে তার গ আর উম, তার মানে এই যে বাকি যে ক খ গ ঘ উম চ আছে, এবং 9 নম্বরের যে অঙ্কগুলা 9-এর যে মান নির্ণয় করো, এবং এরপরে যে 10-এর 11, 12 সমাধান করো, সেক্ষেত্রে বিভিন্ন ব্যবধি দিয়ে থাকে, এগুলো আরও সোজা। তো এই ব্যবধিগুলো হিসাব করতে হবে যে থিটার মান কত থেকে কতর মধ্যে পড়ে, অনেক ধরনের দেয় যে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল। তো সেক্ষেত্রে লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল যখন দিবে, কত থেকে কতর মধ্যে অ্যাঙ্গেলগুলো পড়বে আমরা এটা হিসাব করব। সো এর পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ বাকি ম্যাথসগুলো নিয়ে তোমাদের সামনে আসব। তোমরাও দেখো, তোমরা আমাকে জানাইও, প্রয়োজন হলে দেখবা, প্রয়োজন না হলে হয়তো দেখার প্রয়োজন হবে না, কারণ ভিডিওর একদম এসেনশিয়াল যে দেখতেই হবে তা না, তোমার দরকার হলে দেখবা, আর না দরকার হলে নিজে নিজে ম্যাথ করবে, এটা হচ্ছে সবচাইতে ভালো উপায়। তো আমার এই মেসেজ তোমাদের কাছে গেলে ট্রাই ইউর বেস্ট টু ডু ইট বাই ইউর ওন সেলফ, আর না হইলে তো এই যে এরকম। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে দেখা হবে। স্টে টিউন, আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাইকো।